তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দোষ। বিভিন্ন ধরনের দোষ নিয়ে আমরা পড়াশোনা করবো। এর মধ্যে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কাল সর্প দোষ। কাল সর্প দোষ আমরা যেটা পড়বো, কাল সর্প দোষ, বীজযোগ, মাঙ্গলিক দোষ, হেমদ্রুম যোগ, অঙ্গারক যোগ, এই সমস্ত। প্রথম চলে আসি আমরা কাল সর্প যোগ। কাল সর্প বা কালসাপ এটাকে বলা হচ্ছে রাহু কেতুর একদিকে যদি সব গ্রহ থাকে তাহলে তাকে আমরা বলবো কাল সর্প দোষ। তাহলে এই যে কাল সর্প দোষ, আহ, এর কতগুলো ভাগ রয়েছে। কালসর্প দোষের বিষয়টা হচ্ছে মেইনলি রাহু এবং কেতু তার একদিকেই সব গ্রহ থাকে। তার একটা ছবি আঁকি, একটু শেয়ার করে স্ক্রিনটা। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে ধরুন আমাদের রাহু আর কেতু দুটো জায়গাতে রয়েছে। এখানে রাহু আর এখানে কেতু। এবার বাকি সমস্তটা হচ্ছে গিয়ে এর মধ্যে রয়েছে। তাহলে আমরা তাকে বলবো যে এটা কালসর্প যোগ হয়েছে এই ক্ষেত্রটুকুর মধ্যে। বাকি সব গ্রহ রয়েছে। বা যদি এদিকে থাকে তাহলেও আমরা বলবো যে কালসর্প যোগ হয়েছে। এবার এখানে সাধারণত আমরা দুটো কালসর্প যোগ দেখতে পাচ্ছি। রাহু আর কেতু, এদের গতি হচ্ছে এই দিকে। তাহলে রাহু হচ্ছে মাথা, আর কেতু হচ্ছে ল্যাজ। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে রাহু আর কেতুর দেহ। এইটা হচ্ছে রাহু আর কেতুকে যদি আমরা একটা কুণ্ডলী ধরি, তাহলে এইটা হচ্ছে গিয়ে রাহু কেতুর দেহ। তাহলে এর মধ্যে গ্রহগুলো রয়েছে। তাহলে এই অবস্থায় গ্রহগুলো এর বডিটার মধ্যে রয়েছে। একে আমরা বলবো বদ্ধ কালসর্প যোগ। কি বললাম? বদ্ধ কালসর্প যোগ। এবার যদি এরকম থাকে রাহু কেতুর এই পেটটার মধ্যে গ্রহগুলো নেই, এই গ্রহগুলো এরকম ঘুরে বেড়াচ্ছে, তাহলে একে আমরা বলবো মুক্ত কালসর্প যোগ। তাহলে একটা হলো বদ্ধ আর একটা হলো মুক্ত। তাহলে এই যে বদ্ধ অবস্থায় রয়েছে এই গ্রহগুলোর কিন্তু অ্যাক্টিভিটি একদমই কমে গেছে। এই গ্রহগুলোর আলটিমেট রেজাল্ট সেটা যে খুব পজিটিভ হবে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু যদি এটা অন্যরকম থাকে, এর ভেতরে কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহ এদিকে রয়েছে, তখন কিন্তু এই গ্রহদের রেজাল্ট আমরা বেশি পেয়ে থাকি। তাহলে এইটা হচ্ছে আমাদের দুরকম কালসর্প যোগ। তাহলে একটা হচ্ছে মুক্ত, মানে এ পাশে গ্রহগুলো রয়েছে, আর একটা হচ্ছে বদ্ধ। এরপরে এই যে বদ্ধ কালসর্প যোগ, এটা এরকম থাকতে পারে এখানে প্রত্যেকটা ঘরে গ্রহ আছে। তাহলে এইটা হচ্ছে পূর্ণ, এইটাকে আমরা বলবো পূর্ণ কালসর্প যোগ। এবার এইটাকে আমরা বলবো যে এখানে গ্রহ আছে তিনটে, এখানে একটা, দুটো, এখানে একটা, তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই, এখানে একটা, এখানে একটা, বাকি কোথাও কোনো গ্রহ, দুটো ঘরে কোনো গ্রহ নেই। তাহলে এটা হচ্ছে ভগ্ন। এই কালসর্প যোগটা হচ্ছে ভগ্ন। আর যদি এখানেও দুটো গ্রহ থাকে তাহলে এটা হচ্ছে গিয়ে পূর্ণ, ওটা। তাহলে দুটো কনসেপ্ট আমরা পেলাম, একটা হচ্ছে বদ্ধ আর একটা হচ্ছে মুক্ত, আর একটা হচ্ছে পূর্ণ, আর একটা হচ্ছে ভগ্ন। এই দুটো আমরা পেলাম। এইবার যদি পূর্ণ কালসর্প যোগ হয় তাহলে একটা কন্টিনিউইটি আমরা দেখতে পাই। এখা- এখান থেকে একটা কন্টিনিউইটি দেখতে পাওয়া যায়। তাহলে এটা যদি কালপুরুষের মাথা হয়, এটা যদি মাথা হয়, তাহলে তার নিচে এই রাহু কেতুর ইয়েতে এটা একটা গলা টাইপের মনে হচ্ছে না, একটা মালা। তাহলে এই ধরনের যোগকে মালিকা যোগ বলা যেতে পারে। আপনারা খেয়াল রাখবেন 1972 73 এরকম সময় নাগাদ, এক্স্যাক্টলি আমি টাইমটা বলতে পারবো না, ওইরকম সময় নাগাদ আমাদের বিভি রমন
তিনি কালসর্প যোগ, বিভি রমন অ্যাকচুয়ালি না, বিভি রমনের বাবা, তিনি হচ্ছে গিয়ে, তার নামটা আমার খেয়াল নেই। তো তিনি এই কালসর্প যোগটাকে কালসর্প যোগ হিসেবে নিয়ে আসেন। তার আগে কিন্তু বিশেষ একটা আমরা কালসর্প যোগের অস্তিত্ব পাই না। এই কালসর্প যোগটাকে আহ বিস্তৃত করবার জন্য তার অবদান অনস্বীকার্য। তাহলে এই কালসর্প যোগের কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে। কি সেই টাইপ? প্রথমটা হচ্ছে অনন্তকাল সর্পযোগ। রাহু লগ্নে আছে। রাহু যদি লগ্নে থাকে একে বলা হচ্ছে অনন্তকাল সর্পযোগ। প্রচন্ড অস্থির, চঞ্চল, কিছুতেই তাকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, কোনোভাবেই তাকে গ্রিপের মধ্যে আনা যাচ্ছে না। সবসময় মনের মধ্যে অতৃপ্তি এবং ওভারঅল ব্যর্থতা, জীবনের কোনো না কোনো একটা দিক পুরোপুরি ব্লক হয়ে থাকে। এরা ডিসিশন নিতে ভুল করে, ম্যারিড লাইফে অশান্তির সম্মুখীন হয়, কারোর সঙ্গে প্রপার অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে পারে না, আসরিক শক্তি বা ক্ষমতা অনেক সময় দেখতে পাওয়া যায়, এবং প্রচন্ড জেদি, একবার যদি মনে করে এটা করব, সেটা করেই ফেলার চেষ্টা করে। রাহু যত ঘনিষ্ঠ হবে তত নেগেটিভিটি বাড়তে থাকবে। তারপর হচ্ছে কুলিক কাল সর্পযোগ। এবার রাহু চলে এসছে দ্বিতীয়। ফিনান্সিয়াল দিক থেকে অকারণে খরচ, মাথা গরম, উল্টোপাল্টা কথা বলার টেন্ডেন্সি, রেগে যাওয়া, হঠকারিতা, শরীর স্বাস্থ্য দুর্বল, প্রচন্ড খেতে ভালোবাসে, অ্যাডিকশন অনেকটাই বেশি, টাকা আসছে কিন্তু থাকছে না, টাকা আসছে কিন্তু থাকছে না, ডকুমেন্টেশন হারিয়ে যাওয়ার সম্ভাবনা, বাড়ির জমির দলিল, রেজাল্ট, সার্টিফিকেট এই সমস্ত হারিয়ে ফেলেছে, ফেলে এখন দেখছে এসআইআর এর ডকুমেন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম। তো এই যে জটিল পরিস্থিতি, সেটা হচ্ছে গিয়ে মৌলিক কাল সর্পযোগের সৃষ্টি হয়। আর এই মানুষগুলো জীবনের একটা সার্টেন টাইম পরে একাকিত্বের শিকার হয়। দ্বিতীয় যদি রাহু থাকে, সেই ক্ষেত্রে এরা ধীরে ধীরে একাকিত্বের দিকে এগিয়ে যায়। আত্মীয় কুটুম্ব এরা এদের সঙ্গে কানেক্টেড থাকে না। অনন্তকাল সর্পযোগের প্রতিকার হচ্ছে গিয়ে দুটো। একটা হচ্ছে নক্ষত্র অধিপতি যদি শুভ স্থানে থাকে, দ্বিতীয় হচ্ছে যদি রাহু বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়। এছাড়া আমরা প্রতিকার করতে পারি, বৃহস্পতির জন্য কবচ দিতে পারি, তারা কবচ দিতে পারি, এই সমস্ত করে আমরা টুকটাক প্রতিকার করতে পারি। তার সঙ্গে সঙ্গে উচ্ছিষ্ট চন্দ্রালী কবচও দেওয়া যেতে পারে। এরপরে কুলিক কাল সর্পযোগ প্রতিকার তো কি, নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে প্রত্যেকটা গ্রহের ক্ষমতা বাড়াবার জন্য। হরিতকি দান করা যেতে পারে কালসর্পযোগের প্রভাব কাটানোর জন্য। এরপর হচ্ছে বাসুকি কালসর্পযোগ। বাসুকি হচ্ছে নাগরাজ, বড়সড় সাপ। তিনি, তার হচ্ছে গিয়ে তৃতীয় ভাবে যদি রাহু থাকে, মানে লগ্ন থেকে তৃতীয় ভাবে রাহু, আর নবমে কেতু এবং তার মধ্যে সমস্ত গ্রহ, তাহলে তাকে আমরা বলবো বাসুকি কালসর্প যোগ। তাহলে বাসুকি কালসর্পযোগের প্রভাব কি? প্রচন্ড ছটফটে, বন্ধু বান্ধব বেশি, বিদেশ যাত্রার ইচ্ছা, স্যাটিসফ্যাকশনের অভাব, হাতে কাঁধে ব্যথা, কারণ ইনফেকশন, মাঝে মাঝে ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্ট, এই সমস্ত দেখতে পাওয়া যায়। প্রতিকার গুলোতে আমরা পরে আসছি, বিষয়টাকে আমরা একটু বুঝে নিই। আপনারা লজিক দিয়ে ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করবেন। আমার মনে হয় তাতে ব্যাপারগুলো অনেকটা ইজি হয়। এই কালসর্প যোগের মধ্যে বাসুকি কালসর্প যোগটা মারাত্মক হতে পারে যদি এই লোকটার তৃতীয় ভাব চতুর্থ ভাব ড্যামেজ হয়। আয় 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 আয়। এই কালসর্প যোগ, বাসুকি কালসর্প যোগে বন্ধু স্থানটা ভীষণ বাজে হয়,
প্রচুর লোকজন চেনা পরিচিত থাকে এবং এই চেনা পরিচিত লোকজনদের দ্বারা এই জাতককে প্রতারিত হতে দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে শঙ্খপাল কালসর্প যোগ, সুখ শান্তি মা বাড়ি, এই সমস্ত বিষয়গুলো সর্বনাশ হয়ে যাবে যদি শঙ্খপাল কালসর্প যোগ থাকে। লগ্নের চতুর্থে রাহু আর লগ্নের দশমে কেতু, কর্মহানি হওয়ার সম্ভাবনা, কনফিডেন্সের অভাব, ভুলভাল কাজ করে ফেলা, ডিসিশন মেকিং এ গন্ডগোল, লিগাল ডিসপিউট, বাড়ি সংক্রান্ত বাস্তু প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে আনন্যাচারাল ইভেন্টস এর সম্ভাবনা। সেই সঙ্গে সঙ্গে প্রেত জাতীয় বস্তুর অস্তিত্ব সেটাও সৃষ্টি হতে পারে। তারপরেরটা হচ্ছে পদ্ম বা পদ্ম কালসর্প যোগ। পদ্ম গোখরা বলে একটা গোখরা আছে, যাকে বলা হয় পদ্ম গোখর। এই পদ্ম, এটা হচ্ছে পদ্ম কালসর্প যোগ। পদ্ম কিন্তু এখানে ফুল নয়, এখানে পদ্ম মানে হচ্ছে পদ্ম গোখরা। পঞ্চম ভাবে রাহু, একাদশে কেতু, সাকসেস রেট কমবে। বেশিরভাগ মানুষই এখানে ব্যর্থ হয় এই ধরনের কালসর্প যোগ থাকলে। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ আধ্যাত্মিকতার চরম লেভেলে উঠতে পারে। আধ্যাত্মিকতার চরম লেভেল মানে সেই চরম লেভেলে তারা উঠতে পারে যেখানে তাদের স্পর্শ করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। পদ্ম কালসর্প যোগে বেশ কিছু মানুষ চরম সফল হতে দেখতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ ইন জেনারেল পদ্ম কালসর্প যোগ জীবনকে শেষ করে দেয়। 5 নম্বর ঘর সন্তান, 5 নম্বর ঘর প্রেম, 5 নম্বর ঘর পড়াশুনো, 5 নম্বর ঘর ক্রিয়েটিভিটি, 5 নম্বর ঘর ইমিউনিটি সিস্টেম, 5 নম্বর ঘর হচ্ছে তার ইচ্ছে চাহিদা, 5 নম্বর ঘর হচ্ছে তার ভক্তি, তার ইষ্ট। এই সমস্ত প্রত্যেকটা বিষয় 5 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড। এবং সর্বোপরি সন্তান, সন্তানের স্বাস্থ্য, সন্তানের যত্ন ইত্যাদি। তাহলে 5 নম্বর ঘরটা যদি পীড়িত হয়, 5 নম্বর ঘরটা যদি ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা দেখব আহ, বেশ সমস্যা। কিন্তু এই কম্বিনেশনে কিছু কিছু মানুষ চরম আধ্যাত্মিকতার স্তরে উঠতে পারে, তাদের ব্রেনের লেভেল সেটাই কিন্তু আলাদা হতে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে মহাপদ্ম কাল সর্পযোগ। যখন কেতু হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করবে, তখন হচ্ছে মহাপদ্ম কাল সর্পযোগ। রাহু হচ্ছে ষষ্ঠে আর কেতু দ্বাদশে। এরা স্পিরিচুয়ালিস্ট, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি। পেটের রোগ এদের দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে প্রবল দুশ্চিন্তাগ্রস্ত, বিবাহিত জীবনে অস্থির, মামলা মোকদ্দমা থাকবে। এটা আমরা ধরে নিতে পারি যে মামলা মোকদ্দমা এটা থাকবে। কিছু কিছু জায়গায় গোপন শত্রুতা ফেস করতে হবে, কিছু কিছু জায়গায় মানসিক চাপ সেটাও থাকবে। জীবনে কোনো কোনো সময় অস্থিরতার ভাব সেটা থাকবেই, এটাকে আটকানো যাবে না। এই যে মহাপদ্ম কালসর্প যোগ, 6 হাউসের রাহু, এরা কিন্তু মাতৃকুলে বঞ্চিত হয়, মাতৃকুলে এদের বঞ্চিত হতে দেখতে পাওয়া যায়। এরা বেশ বেশ ইমোশনাল, এদের ভাবনা চিন্তার গভীরতা সেটা কিন্তু অনেকটাই বেশি। ধার্মিক সম্পর্ক এদের জীবনে দেখতে পাওয়া যায়, এবং এরা ফাটকা টাকা পয়সা এটা পেতে ভালোবাসে। এদের পেটে সমস্যা থাকে, ইনফ্যাক্ট এদের টিউমার, সিস্ট, এই বিষয়গুলো বেশি দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে তক্ষক কালসর্প দোষ। তক্ষক কালসর্প দোষ হচ্ছে সপ্তমে রাহু, লগ্নে কেতু। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবলেম আসে, এরা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট লাইফের কানেকশন ফেস করে। এদের জীবনে বিগত জন্মের প্রভাব, স্মৃতিশক্তি, বিগত জন্ম থেকে এসছে কিছু বিগত জন্মের ঘটনা, এগুলো দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কিন্তু কোনোভাবেই আহ খুব যে অ্যাক্টিভ তা, এরা ম্যারিড লাইফে ডিস্টার্ব। এদের স্বামী বা স্ত্রীর মধ্যে এদেরকে নিয়ে কিছু সমস্যা সব সময় দেখতে পাওয়া যায়।
এরা লেস অ্যাক্টিভ, অলস প্রকৃতির মানুষ। এদের মানসিক দিক থেকে বেশ কিছু চাপ থাকে। এরা ডিস্টার্ব, ডিসিশন নিতে পারে না। এবং এদের জীবনের গ্রহগুলো, তারা কিন্তু লগ্নে কেতু আর সপ্তমে রাহু থাকার জন্য সরাসরি ফল দিতে ব্যর্থ হয় এবং বারবার ব্যর্থ হয়। এই মানুষগুলোর ক্ষেত্রে বেশ কিছু স্ট্রেস ফ্যাক্টর সব সময় কাজ করতে দেখতে পাওয়া যায়। দাদা, ক্লাস করে কল করছি। সবচেয়ে সমস্যা হচ্ছে এদের ডিসিশন মেকিং পাওয়ার একদমই থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা ডিপেন্ডেন্ট হয়ে যায়। পূর্বজন্মের প্রারব্ধ ফল, যেমন হচ্ছে গিয়ে উম আমরা যেটাকে বলি পিতৃদোষ, সেই ব্যাপারটা এদেরকে ফেস করতে হয়। এরা মানসিক দিক থেকে ভালো রকম চাপের সম্মুখীন হয়। এরপর হচ্ছে কর্কটক কালসর্প দোষ। সেই মহাভারতের যুগে সেই সমস্ত বিশেষ বিশেষ নাগ ছিল, তাদের মধ্যে একটা হচ্ছে কর্কটক নাগ। এই কর্কটক নাগ, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বৈদিক কাহিনী রয়েছে, বা বৈদিক বলবো না, পৌরাণিক কাহিনী রয়েছে। এই কাহিনীগুলো এখন বললে পরে অনেকটা টাইম লেগে যাবে, পরে একদিনকে আমি এদের কাহিনীগুলো ডিসকাস করব। তো কর্কটক কালসর্প যোগ, এখানে কেতু থাকবে দ্বিতীয়, রাহু থাকবে অষ্টমে। অষ্টমে রাহু থাকার জন্য এদের অকারণ ব্যয় প্রবল ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় এদের গোপন শত্রুতা, হঠাৎ হঠাৎ বিপদের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা, ওইগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা, এই যাদের হচ্ছে গিয়ে অষ্টমে রাহু থাকবে, সেই সব মানুষগুলো ঋণ নিতে প্রচন্ড পছন্দ করবে। ঋণ একবার নিলে এরা কিন্তু আর বেরোতে পারবে না। যেমন কালসর্পের মধ্যে গ্রহগুলো আটকে থাকে লাইক ব্ল্যাক হোল, তেমন ভাবেই ঋণের মধ্যে এরা জর্জরিত হয়ে যাবে। এরা কোনোভাবেই সেই ঋণ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবে না। কর্কটক কালসর্প যোগেও আধ্যাত্মিকতার ভাব আসে, কিন্তু সেই আধ্যাত্মিকতার মধ্যে প্রবল উগ্রতা দেখতে পাওয়া যায়। কর্কটক কালসর্প যোগ সাধারণত মানুষকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নষ্ট করিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে বহু রোগগ্রস্ত করে তোলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর এই মানুষগুলোর যে কর্ম পেশা, সেটা কখনোই স্টেবল থাকে না। এদের পরিবারের মধ্যে কিছু অভিশাপ কাজ করতে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে শঙ্খচূড় কাল সর্পদোষ। শঙ্খচূড় কাল সর্পদোষ মানে হচ্ছে রাহু নবমে আর কেতু তৃতীয়, বংশগত পরিচয় খুঁজে বার করতে মুশকিল হয়। শঙ্খচূড় কালসর্প যোগে বংশে কিছু ঘটনা থাকে যেটা সেই জাতক প্রকাশ করতে চায় না, অথবা বংশে এমন কিছু ইভেন্ট দেখতে পাওয়া যায় যে ইভেন্টের জন্য জাতককে ভালো রকম স্ট্রেস ফেস করতে হয়। শঙ্খচূড় কালসর্প দোষ, সেটা জাতকের জীবনকে ভাজা ভাজা করে তোলে। এবং তৃতীয় কেতু থাকার জন্য সে লেস অ্যাক্টিভ হয়, কিন্তু নবমে রাহু থাকার জন্য রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম হয়। ফলে এরা কখনোই সুস্থ সুষ্ঠু জীবন পায় না। বেশ কিছু সমস্যা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে কর্কটক কালসর্প দোষ, এটা কিন্তু কানেক্টিভিটি, যোগাযোগ, পরিবার, বংশ, পরম্পরা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে কর্কটক কালসর্প দোষ যাদের রয়েছে, তাদের বংশগত ব্রিদিং প্রবলেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্কটক কালসর্প দোষে কিছু গোপন বিষয়, সেটা জাতককে সবসময় তাড়া করে বেড়ায়। এবং যদি সেই গোপন বিষয় প্রকাশিত হয়, তাহলে কর্কটক কালসর্প দোষে জাতককে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। মান সম্মান যশ ইত্যাদি হানি হতে দেখতে পাওয়া যায়। স্যার, এটা শঙ্খচূড় কালসর্প বললেন তো? সরি সরি, শঙ্খচূড়, যেখানে হ্যাঁ, তৃতীয় কেতু আর নবমে রাহু। মানে রাখো, হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে ঘাতক কালসর্পযোগ। ঘাতক কালসর্পযোগ হচ্ছে দশমে রাহু, চতুর্থে কেতু। এখানে সবসময় একটা সুখের অভাব, ফ্যামিলি প্রবলেম,
তৃতীয় ব্যক্তি বা পরিবার বহির্ভূত লোকেদের প্রভাব এটা দেখতে পাওয়া যায়। এই জাতক বা জাতিকা ইচ্ছে হোক অনিচ্ছায় হোক বাড়ির বাইরে থাকতে বাধ্য হয়। এদের জীবনে কিছু না কিছু অস্থির পরিস্থিতি বারবার দেখতে পাওয়া যায়। এরা মানসিক দিক থেকেও কিছুটা স্থিরতার সম্মুখীন হয়ে থাকেন। এই মানুষগুলো যাদের দশমে রাহু থাকে, তারা সবসময় পেশার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স ফেস করেন, এবং সেই পেশার কারণে তার পরিবার, তার বাবা, এদেরকেও বাধাপ্রাপ্ত হতে হয়। চাকরি তার, পেশা তার, সবকিছুই তার, কিন্তু সে পরিবারকে জ্বালিয়ে মারছে, পরিবারের লোকেদেরকে ভীষণভাবে অস্থির করে তুলে রেখে দিয়েছে। এদের মধ্যে অ্যাক্টিভিটির একটা ভালো রকম অভাব দেখতে পাওয়া যায়। এরা সবসময় হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে বিরক্তি বোধ করে। যদি গ্রহ অবস্থান ভালো না থাকে, যদি বৃহস্পতির দৃষ্টি না থাকে, বা কোনোভাবে লগ্নটা বলবান না হয়, সেই ক্ষেত্রে এদের কর্মক্ষেত্রে সবসময় ডিস্টার্ব হতে থাকে এই মানুষগুলো। কিছু কিছু জায়গাতে কোনো কোনো বিষয় এদের মধ্যেও গোপন থাকে। এদের পরিবারে কিছু গোপন বিষয়, যেমন যেহেতু চতুর্থে রাহু রয়েছে, সেগুলো দেখতে পাওয়া যায়। আর এই মানুষগুলোর বেশ কিছু শত্রু থাকে, যাদের মধ্যে এদেরকে থাকতে হয়। হতে পারে কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা, তার মধ্যেই এদেরকে থেকে যেতে হচ্ছে, সেখান থেকে কোনো মুক্তি নেই। এই মানুষগুলোর পরিবারেও কিছু গোপন শত্রু দেখতে পাওয়া যায়, যারা কোনোভাবেই এদেরকে সুস্থ থাকতে দিতে চায় না, ক্রমাগত অস্থিরতা সৃষ্টি করে রেখে দেয়। যাদের জন্মকুণ্ডলিতে ঘাতক কালসর্প যোগ রয়েছে, সেই মানুষগুলোর পরিবারের কোনো রোগ বা পরিবারের কোনো মানুষের কৃতকর্মের ফল এই মানুষগুলোকে ভোগ করতে হয়। এরা বেশ অ্যাগ্রেসিভ, এরা বেশ ইনটিউটিভ। এই সমস্ত বিষয়গুলো আমরা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাই। কোনো কোনো সময় এরা ধীর স্থির যে হয় না তা নয়। কোনো কোনো সময় এরা প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে, এবং এই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য এদের জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। ফলে এদের চাকরি চলে যাওয়া, চাকরিতে বিকট পরিবর্তন, এই সমস্ত দেখতে পাওয়া যায়। আর এই মানুষগুলো যাদের কুণ্ডলিতে ঘাতক কালসর্প যোগ রয়েছে, তারা সন্তানের কারণে পীড়া প্রাপ্ত হয়ে থাকে। এরপরে হচ্ছে বিষধর। বিষধর হচ্ছে যার একাদশে রাহু এবং আহ পঞ্চমে হচ্ছে কেতু। এই মানুষগুলোর জীবনে সাকসেস কম, কিন্তু এরা চরম স্পিরিচুয়ালিস্ট। এদের মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার স্যাপার থাকে, যে হিলিং পাওয়ার, সরাসরি ঈশ্বরের সঙ্গে বা পরমাত্মার সঙ্গে যোগাযোগ করে ফেলছে, আধ্যাত্মিক একটা চরম পর্যায়ে রয়েছে। আবার কিছু কিছু মানুষের মধ্যে মানসিক রোগের প্রবণতা দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কিন্তু ভীষণ সাইকো প্রকৃতির হতে দেখতে পাওয়া যায়, যাদের এই বিষধর কাল সর্প যোগ থাকে। এদের মধ্যে কিছু অদ্ভুত ধারণা থাকে, যে ধারণাগুলো থেকে মানুষটা বেরোতে পারে না। এই অদ্ভুত ধারণা ক্রমাগত এদেরকে ডিস্টার্ব করতে থাকে, কন্টিনিউয়াসলি সেই ধারণার মধ্যে এরা জড়িয়ে থাকে। বিষধর কালসর্প যোগে চাকরি বাকরি থাকা সত্ত্বেও সাকসেস রেট কমতে দেখতে পাওয়া যায়। চাকরি করে যাচ্ছে, সেভিংস নেই, আয় করছে, বাণিজ্য করছে, কিন্তু আলটিমেটলি পয়সা ধরে রাখতে কোনোভাবেই পারেনি। এই বিষয়টা আমরা এই বিষধর কালসর্প দোষের ক্ষেত্রে দেখতে পাই। তো বিষধর কালসর্প দোষ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এটা কিন্তু
ভীষণ নেগেটিভ, একটা জাতকের জীবনকে পুরো একদম অস্থির করে তুলে দিতে পারে। লগ্নের একাদশে রাহু এবং পঞ্চমে হচ্ছে গিয়ে কেতু। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা, রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে গন্ডগোল, বুঝতে পারছে না কি তার চাহিদা, যেটা চাইছে সেটা পাচ্ছে না। অনেক মেয়ের ক্ষেত্রে আসলে দেখবেন, যাকে যেরকম চাইছি সেরকম পাচ্ছি না, সম্বন্ধ দেখছে যেরকম চাইছি সেরকম পাচ্ছি না, মানে যেরকম পাচ্ছি সেটাকে নিতে পারছি না, সেটাকে অ্যাকসেপ্ট করাটা মুশকিল। তো এই রকম ব্যাপার স্যাপার গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। পরিষ্কার হলো। লাস্ট হচ্ছে শেষনাগ কালসর্পযোগ, 12 নম্বর ঘরে রাহু আর 6 নম্বর ঘরে কেতু। এটা অতটা ডিস্টার্ব ক্রিয়েটিং নয়, কিন্তু তাহলেও হেলথ প্রবলেম, স্কিনের সমস্যা এগুলো থাকে। এই মানুষটা বারবার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। মানুষ যে একে বিশ্বাস করবে, ভরসা করবে, এই জিনিসটা এরা বারবার হারিয়ে ফেলে। এদের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বড় মাপের অভাব দেখতে পাওয়া যায়। এরা যে খুব একটা ভরসাযোগ্য হয় তা কিন্তু একেবারেই নয়। এবং এই মানুষগুলো এমন এমন কাণ্ড কারখানা করে ফেলে যাতে মানুষজন এদেরকে উপরে ভরসা রাখতে। পেটের সমস্যায় এরা ভোগে, এদের লোয়ার অ্যাবডোমেনে একাধিকবার অপারেশন হয়। মহিলা হলে গাইনো প্রবলেম থাকেই, সন্তান প্রাপ্তি এবং ধারণের ক্ষেত্রেও সমস্যা দেখতে পাওয়া যায়। এদের জীবনে কিছু অদ্ভুত মামলা মোকদ্দমা দেখতে পাওয়া যায়, যে মামলা মোকদ্দমার কারণে এদের বেশ খানিকটা অস্থিরতার মধ্যে ভোগে। এদের পেশাগত ক্ষেত্রে বেশ কিছু সময় জটিলতা দেখতে পাওয়া যায়। আর এই মানুষগুলোর ক্ষেত্রে যাদের হচ্ছে শেষনাগ কালসর্পদোষ থাকে, কখনো কখনো ভুলে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। জিনিসপত্র চুরি হওয়া, হারিয়ে যাওয়া, ক্ষতি করা, এগুলো এদের ক্ষেত্রে প্রবল। আমরা একটা কথা শুনি না যে টুকটাক করেছে, কালা জাদু করেছে, এই ব্যাপারগুলো আমরা বারবার শুনতে পাই। তো এই মানুষগুলোর ক্ষেত্রে এই ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক ইত্যাদির একটা পূর্ণ সম্ভাবনা বারবার দেখতে পাওয়া যায়। ফলে এই যে 12 রকম কালসর্প যোগ, এই 12 রকম কালসর্প যোগ থাকলেও আলটিমেটলি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এত জটিলতার মধ্যে গিয়ে ডিসকাশন গুলো আপনারা করতে পারবেন না। এখানে যেটা তাই জন্য করতে হবে, মোটামুটি আমাদেরকে ওই কালসর্প যোগ রয়েছে, যে যে মানে ইয়েগুলো রয়েছে, ভাগগুলো রয়েছে, সেগুলো এতগুলো মাথায় রাখা সম্ভব নয়। আপনারা যেটা করবেন, নামগুলো সম্ভব হলে পরে রেখে দেবেন মাথায়। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ইন জেনারেল গ্রহ অবস্থান দেখে আপনারা প্র্যাকটিসের সময় কাজ করবেন। তবে মনে রাখা দরকার 12টা কালসর্প যোগের, তাই আপনারা মনে রাখেন। স্যার তাহলে তো সবারই কালসর্প দোষ থাকবে চার্টে। কেন? গ্রহগুলোকে তো একদিকে থাকতে হবে। কেন রাহু কেতুর অবস্থান অবস্থান বল। কথাটা কেটে কেটে যাচ্ছে। গ্রহগুলোকে তো একটা দিকে থাকতে হবে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, এখানে ধরুন এখানে রাহু কেতু আছে, এবার এখানে একজনের লগ্ন এখানে রয়েছে, এবার এখানে লগ্ন রয়েছে, বাকি গ্রহগুলো সব এখানে রয়েছে। ধরুন এখানে মঙ্গল, বুধ, এখানে রবি, শুক্র,
এখানে উম এবার সিচুয়েশন তৈরি হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, কি রইল কে? চন্দ্র। ধরে নিচ্ছি চন্দ্রের মধ্যেই রয়েছে। এবার তো কাল সর্পযোগ হলোই না। কাল সর্পযোগ আর কখন? এখানে তো গুরুটা বেরিয়ে গেছে, তাও কালসর্পযোগ কাল হবে? না তো, এখানে বৃহস্পতি রয়ে গেল আর লগ্নটা এখানে রইলো। এবার কাল সর্প হলো। কিংবা এখান থেকে ধরুন শনি বেরিয়ে এখানে চলে এসছে, এই তো কাল সর্প থাকলো না। শনি বা এখানে হচ্ছে গিয়ে ধরুন মঙ্গল বুধ এই কম্বিনেশনটা, বা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বা গুরুটা এখানে চলে এসছে। হ্যাঁ, আর কাল সর্পযোগ কোথায় থাকলো? কাল সর্পযোগ তো কেটে গেল। তারপরে ধরুন যদি বৃহস্পতি এই ঘরটাতে থাকে, বা যদি ধরুন বৃহস্পতি এই ঘরে থাকে, তাহলে এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কি? এখানে গিয়ে পড়লো। তাহলে এই যে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এর ফলে কালসর্প যোগের নেগেটিভিটি কমে যাবে। বৃহস্পতি একমাত্র গ্রহ যে রাহু বা কেতুকে নিয়ন্ত্রণ করতে পারে। স্যার একটা প্রশ্ন করব। স্যার বলছি, যদি রাহু কেতুর সঙ্গেই কোনো গ্রহ থাকে এবং তাদের ডিগ্রিগুলো তখন কনসিডার করবো তো কালসর্প দেখার হ্যাঁ, জন্য? একদম। থ্যাংক ইউ। সেরকম দেখলে পরে তো আপনি সবার কুণ্ডলিতেই কালসর্প দোষ পেয়ে যাবেন। কিন্তু অ্যাকচুয়ালি কালসর্প দোষে ওই এগুলো বাইরে থাকবে না, এদের সবাইকে ভেতরে থাকতে হবে। এবং এটাও খেয়াল রাখতে হবে যে যদি বৃহস্পতি কালসর্প যোগকে প্রভাবিত করে, লগ্ন খুব বলবান থাকে, চন্দ্র খুব বলবান রয়েছে, সেই ক্ষেত্রে কালসর্প যোগ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে কালসর্প যোগ কিন্তু কার্যকারিতা হারাবে। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ, স্যার আমি কিছু অ্যাস্ট্রোলজারদের কাছে শুনেছি যে আংশিক কালসর্প দোষ, এটা কি ধরনের হতে পারে? আমি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এবার এখানে হচ্ছে গিয়ে ধরুন এটা পুরোপুরি কালসর্প দোষ হলো, ঠিক আছে? এবার আমি এখান থেকে লগ্নটাকে এই নিয়ে এলাম, এবার আংশিক কালসর্প দোষ হলো। লগ্নটাও এখানেই আছে। একটা গ্রহ কেতুর ডিগ্রি আমরা ধরে নিচ্ছি 12 ডিগ্রি। বৃহস্পতির ডিগ্রি 3 ডিগ্রি। বৃহস্পতিটা কেতুর বাইরে আছে। তাহলে কেতুর মুভমেন্ট কিন্তু উল্টো দিকে। কেতুর মুভমেন্ট হচ্ছে এই নিচের দিকে, অন্য গ্রহরা তো যাবে। তাহলে রাহুর দিকে সমস্ত গ্রহ আছে, রাহুর মুখের দিকে, কিন্তু কেতুর থেকে বাইরে একটা গ্রহ বৃহস্পতি চলে এসেছে। এবার এটা আংশিক কাল সর্পদোষ। পরিষ্কার হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। স্বপ্নদীপ বলো।
হ্যাঁ স্যার, বলছি আমার কিছু কোয়েশ্চেন্স আছে। বলছি একটু স্যার, লিখে দাও, অ্যাস্ট্রোলজিক্যাল একটু গ্রুপে লিখে অ্যাস্ট্রোলজিক্যাল দাও। গ্রুপে লিখে দেবো স্যার? হ্যাঁ, আর নইলে আমি অনেকটা পড়াতে হবে এখন, যেহেতু আর আচ্ছা কিছু আচ্ছা, কোশ্চেন আছে, তুমি গ্রুপে লিখতে থাকো। ঠিক আছে। আচ্ছা। বিপরীত স্যার কাল সর্পটা? স্যার বিপরীত কালসর্প তো আমি জানি না, বিপরীত কালসর্প আছে নাকি, তাহলে আমাকে খোঁজ করতে হবে। যতগুলো কালসর্প আমার ইয়েতে ছিল, স্যার তাহলে মনে হয় মুক্ত ব্যাপারটাকে বিপরীত কাল সর্প বলছে নাকি? হতে পারে। স্যার একাদশ দ্বাদশে সমস্ত গ্রহ আর পঞ্চমে কেতু, এটা তো বিষধর কালসর্প যোগ। একদম। স্যার বলছিলেন যে চন্দ্র স্ট্রং থাকলে কালসর্পযোগের প্রভাবটা কমে। এবার যদি মানে আহ এই রোহিণী নক্ষত্রেই রাহু আর চন্দ্র দুজনেই থাকে, তাহলে কি আদৌ সেই কালসর্পের প্রভাবটা কমবে? অনেকটা। মানে আমার পরিচিত একজনের রয়েছে, মানে রয়েছে এরকম কালসর্পযোগ। আহ শঙ্খচূড় কালসর্পদোষ রয়েছে, লগ্ন কন্যা, আর নবমে উম, নবমে হলো রাহু আর চন্দ্র রয়েছে, আর কর্কটে বৃহস্পতি। যদিও বৃহস্পতি রাহুকে দেখছে না, তাও বৃহস্পতিও স্ট্রং রয়েছে, চন্দ্রও স্ট্রং রয়েছে। সেই হিসেবে তার কালসর্পযোগের দোষের প্রভাবটা কমবে কিনা। কমবে, অবশ্যই কমবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব আমাদের পরের দোষে, সেটা হচ্ছে গিয়ে বিষ যোগ। এই বিষ যোগটা নিয়ে অনেক রকম কনফিউশন আছে। এই বিষ যোগটা কেন বিষ যোগ, আমি এখনো সেটা ভেবে উঠতে পারলাম না। বেশ, সে বিষ যোগের মধ্যে থাকে। বিষ যোগের মধ্যে শনি মঙ্গল যোগ, সেটাও বিষ যোগ। রেজাল্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট। শনি মঙ্গল যোগ বিভিন্ন ভাবে হতে পারে। শনির দশমে মঙ্গল থাকলে খুব এফেক্টিভ বিষ যোগ হয়। এই যোগটা লক্ষ্য করুন, আমি একটা যোগ তৈরি করেছি। এখানে কর্কট হচ্ছে লগ্ন, শনি মঙ্গলকে দেখছে দশম দৃষ্টিতে, মঙ্গল শনিকে দেখছে, শনির দ্বাদশে কেতু পুরো নেগেটিভ করে রেখেছে, রাহু সে মঙ্গলকে দেখছে। তাহলে এই যে মানুষটা, এইটা কিন্তু ভয়ঙ্কর বীজযোগ তৈরি হয়েছে। শনি মঙ্গল একত্রে থাকলে বীজযোগ, শনি চন্দ্র একত্রে থাকলে পরে বীজযোগ। ডিপ্রেশন, অ্যাংজাইটি, নেগেটিভ থটস, এইগুলো হচ্ছে গিয়ে বীজযোগের রেজাল্ট। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বীজযোগ ব্লক করে দেয়, কখনো ফিজিক্যাল ব্লকেজ, কখনো মেন্টাল ব্লকেজ। শনি যদি চন্দ্র যুক্ত হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শনির উপরে দৃষ্টি চন্দ্রের উপরে পড়েছে, এটাকে কিন্তু বীজযোগ হিসেবে ট্রিট করতে হবে। এই যোগটা তুলনামূলকভাবে আধুনিক যোগ। বিভিন্ন লোক বীজযোগের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়ে থাকেন। রবি শনি যোগকে অনেকে বীজযোগ বলেন, এই শনি মঙ্গল যোগকে বীজযোগ বলা হয়, শনি চন্দ্র যোগকে বীজযোগ বলা হয়। সুতরাং এই যে কোনো যোগ, এই যোগগুলো নেগেটিভ। যেমন শনি মঙ্গল, রবি শনি, শনি চন্দ্র, আমরা তিনটেকেই ধরে রাখি। এই যোগগুলো হচ্ছে নেগেটিভ। রবি শনির যোগ রেপুটেশন নষ্ট করে, যশ, নাম, প্রভাব, প্রতিপত্তি এগুলো হারিয়ে ফেলে জাতক। আর শনি মঙ্গল যোগ তো অ্যাক্সিডেন্টাল যোগ। তবে শনি মঙ্গল যোগে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে শনি চন্দ্র যোগ, এটা তো মেন্টাল ব্লকেজ দেয়, ঠান্ডা লাগা, কষ্ট পাওয়া, অ্যালার্জি, অ্যাজমা, মানসিক অশান্তি, এরকম সমস্ত কিছু দেখতে পাওয়া যায়।
আচ্ছা, কালসর্প দোষ নিয়ে সব প্রদীপ কিছু লিখেছে, আমরা একটুখানি দেখে নিই সেটা, দেখে তারপরে ডিসকাস করছি। Saprati বলেছে there is not any mention of Kalsharpadosh in astrological classical text like Brihad Parashari Hora Shastra, Phalodipika, Shadak Parijat, Brihad Jatak. Is this right or wrong interpretation? বেসিক্যালি বিভি রমন উনিও একজন শাস্ত্রকার হিসেবেই ওনাকে মানুষ ট্রিট করে। তাই উনি যখন ওনার পিতা যখন কালসর্প যোগের কথা বলেছেন, তখন এইটা কালসর্প যোগ হিসেবে ট্রিটেড হতে পারে, হওয়া উচিত। এক্ষেত্রে একটা যোগ আছে মালিকা যোগ, সেই মালিকা যোগ সেটাকে কালসর্প যোগের সঙ্গে কম্প্যারিজন এ ফেলা হয়। একই সাথে কর্কট থেকে মকর পর্যন্ত সবকটা গ্রহ থাকবে, লগ্ন থেকে শেষ পর্যন্ত সবকটা গ্রহ একই লাইনে থাকবে, এবং কোনো গ্রহ ফাঁকা থাকবে না। শ্রীকৃষ্ণের এই ধরনের একটি যোগের অস্তিত্ব পাওয়া যায়। আমরা একটুখানি বার্থ চার্ট অফ লর্ড কৃষ্ণা দেখে নিই, এটা তাহলে আমাদের একটু দরকার দেখা, তাহলে একটু খুঁজতে হবে। এটা হচ্ছে বার্থ চার্ট অফ লর্ড কৃষ্ণা। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের বার্থ চার্ট আমরা পেয়ে গেছি। আমরা দেখে আমাদের মতন চার্ট একটুখানি বানিয়ে নিই। তো ওনার লগ্ন চন্দ্র দুটোই হচ্ছে গিয়ে বৃষ, সেখানে আমরা নিয়ে চলে এসেছি। চাঁদ চাঁদ চাঁদ, ও চাঁদ তো পেয়ে গেছি। তো তারপরে চতুর্থ মানে হচ্ছে কর্কটে রয়েছে রাহু শুক্র মঙ্গল, মঙ্গল চলে এলো, শুক্র চলে এলো, আর রাহু তিনিও চলে এলেন। আর হচ্ছে গিয়ে রবি, বৃহস্পতি, শনিদেব তিনি বৃশ্চিকে, কেতু মকরে, বুধ হচ্ছে কন্যায়, বুধ 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 বুধ, বুধ তুঙ্গ হওয়ার জন্যই কিন্তু ওনার এত বুদ্ধি। আর রবি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সবার সেটেলমেন্ট প্লেসমেন্ট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের একটা আংশিক কালসর্পযোগ তৈরি হয়েছে। এই এই যে যোগটা, এইটাকে বলা হয়েছিল মালিকা যোগ। এই যে এখান থেকে এটা যদি মুখমণ্ডল হয়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা অংশ তৈরি হয়েছে, এইটাকে মালিকা যোগ হিসেবে ট্রিট করা হয়েছিল। ঠিক আছে, এটাও ওয়ান কাইন্ড অফ কালসর্প যোগ, এবং এই যোগটাও কিন্তু খুব একটা ভালো যোগ নয়। নেক্সট যে হচ্ছে গিয়ে, তাই এটাকে আমরা নেব, কালসর্প যোগকে এখন বাদ দিলে জ্যোতিষ চর্চা করা যাবে না। কালসর্প দোষ পজিটিভ হলে কালামৃত যোগ হয়। কেতু যদি রেস্ট অফ প্ল্যানেটকে প্রিসাইড করে কালামৃত যোগ হয়। যেটাকে আমরা কেতু যদি বাকি সমস্ত গ্রহকে প্রিসিড করে, তাহলে সেটাকে বলা হয় কালামৃত যোগ, অর্থাৎ রাহু কেতুর বাইরে যেটাকে আমরা মুক্ত কালসর্প যোগ বলেছি, সেটাকে কালামৃত যোগ বলা হয়, কিন্তু বেসিক্যালি ওটাও নেগেটিভ। কালসর্প দোষকে নেগেটিভ কে ম্যালিফিক আর বেনিফিক এফেক্ট দেবে, সেটা কিভাবে বুঝবো? অনেক সেলিব্রিটি সুপার সাকসেসফুল মানুষদের কালসর্প থেকেও তা সত্ত্বেও তারা লাইফে অনেক গ্রো করেছেন। কালসর্প দোষ এটা একটা অদ্ভুত জিনিস। বেসিক্যালি যে কোনো দোষ, দোষের মধ্যে রয়েছে প্রচুর এনার্জি। যেমন আমরা বক্রী গ্রহগুলোকে নেগেটিভ ধরছি, কিন্তু বক্রী গ্রহের মধ্যে যে এনার্জি লেভেল রয়েছে, সেটা মার্গী গ্রহের মধ্যে নেই। যেমন হচ্ছে এই কালসর্প যোগ এই কুণ্ডলিতে রয়েছে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যে একজন হচ্ছে লর্ড কৃষ্ণ। তার এখানে রয়েছে গুরু রবি যোগ, তার বুধ হচ্ছে তুঙ্গ, তার এই যে সপ্তমে শনি বসে রয়েছে, এই সপ্তমে শনি
তার মঙ্গল অর্থাৎ সপ্তমপতি নিচস্থ হওয়া সত্ত্বেও এই যে ত্রিকোণ সম্পর্কে তৈরি করেছে, এখানে একটা স্ট্রং কম্বিনেশন তৈরি করিয়ে দিয়েছে। আর শুক্র, সে হচ্ছে গিয়ে রাহু যুক্ত হয়ে রয়েছে। বহু গোপিনীর সঙ্গে কি সব ব্যাপার স্যাপার হয়েছিল, ঠিক আছে, ভগবানের জন্য এই সমস্ত তো চলতেই পারে। চন্দ্র লগ্নের সঙ্গে যুক্ত, এবং তার পঞ্চমে তুঙ্গবুধ, তিনি প্রবল বুদ্ধিমান। এখানে তৃতীয় তৃতীয় হচ্ছে গিয়ে তার রাহু রয়েছে, রাহু মঙ্গল শুক্র রয়েছে। এখানে তার সঙ্গে প্রচুর পাওয়ারফুল, প্রচুর ক্ষমতাশালী, প্রচুর বিলাসবহুল রাজা রাজতুল্য মানুষ তার সঙ্গে কানেক্টেড ছিল। ফলে এখানে কালসর্পযোগ আমাদের পজিটিভ, এখানে তো আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি না। এরকম কালসর্পযোগ যাদের কুণ্ডলিতে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব একটা নেগেটিভ নয়। এবার কিছু না কিছু নেগেটিভিটি তো থাকবেই। কালসর্পযোগ থাকলে পরে সাডেন চেঞ্জ ইন লাইফ তৈরি হয়। হঠাৎ করে পরিবর্তন, এবং সেই পরিবর্তন জাতককে বিরাট জায়গায় নিয়ে যায়। আমার তো বলুন। স্যার এই চার্টটাতে, কৃষ্ণের চার্টটাতে শনি মঙ্গলের আপনি কি যোগটা বললেন সেটা ধরতে পারিনি। ত্রিকোণ, ত্রিকোণ, ও আচ্ছা। ত্রিকোণ একই তত্ত্বে, দুটোই জল তত্ত্বে আছে। আচ্ছা ট্রাইন আচ্ছা আচ্ছা অ্যাসপেক্ট, আমরা যেটাকে ওই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলি না, ত্রিকোণী সম্পর্ক সবচেয়ে অসপিসিয়াস রিলেশনশিপ হচ্ছে ট্রাইন। তো সেটা আচ্ছা। হচ্ছে ত্রিকোণ একশো সম্পর্ক। কুড়ি শুক্র। আচ্ছা, আর একটা স্যার বলবো, যেটা হচ্ছে মুক্ত আর বদ্ধ যেটা আপনি বলছিলেন, স্যার এই পার্টটাতে মানে নিচের দিকটাতে মানে কর্কটের পর থেকে আপনার মকর পর্যন্ত এই সেক্টরটায় আপনি বদ্ধ লিখেছেন, আর উপরের সেক্টরটা আপনি লিখেছিলেন যে মুক্ত। ডিফারেন্স কি, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, সবই তো এর মধ্যে ঢুকে রাহু রয়েছে তো মাথা, ব্যাপারটার মধ্যে। রাহুটাকে যদি আমি মাথা ধরি আর এটাকে যদি আমি ল্যাজ ধরি, ড্রাগন হেড, ড্রাগন টেল, এর হ্যাঁ মুভমেন্ট হচ্ছে এইদিকে, এদিকে হ্যাঁ। যাচ্ছে। তাহলে মাথাটা তো পেটের মধ্যে ঢুকে ল্যাজ পর্যন্ত যেতে পারে না। তাহলে অবশ্যই এর বডিটা কোথায় আছে, এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে গেছি, ঠিক আছে স্যার। ঠিক আছে, এইটা যদি হয়, এখানে রাহু এদিকটাতে যাচ্ছে, এখানে প্ল্যানেটদেরকে আমরা একটু মানুষ হিসেবে ধরব, যে এরা দেখতে পাচ্ছে, যেমন চন্দ্র ফিল করছে যে রাহু ওর দিকে যাচ্ছে। রাহু, সে হচ্ছে গিয়ে ওর দিকে যাচ্ছে। তাহলে এই যে চন্দ্র ওর দিকে সরি, রাহু ওর দিকে যাচ্ছে, চন্দ্র কিন্তু এনজিয়াস, কিন্তু বৃহস্পতির সেই অ্যাংজাইটি নেই। কিন্তু বৃহস্পতির যে রেজাল্ট, সেই রেজাল্ট বৃহস্পতি দিতে পারছে না। এবার আপনারা হচ্ছে এরা হোমওয়ার্ক দিয়ে রাখি ছোট্ট করে, কৃষ্ণের জীবনের বহু ঘটনা আপনারা জানেন, প্রচুর যুদ্ধ, গোপিনী, বাল্য বয়সে জন্ম কারাগারে, এই যে বিষয়গুলো, এইগুলোকে আপনারা জাজ করবেন। এই জাজমেন্ট গুলো কতটা মিলছে আপনাদের প্রেডিকশনের সাথে, বা কতটা আপনারা প্রেডিক্ট করতে পারছেন, এটা একটা করে লাইন লিখে দেবেন। একটা দুটো করে প্রেডিকশন আপনারা করবার চেষ্টা করবেন। আমি নিশ্চিত যে এই জন্মকুণ্ডলী আপনারা এর আগে দেখেননি। তবে এখান থেকে কিন্তু কোনোভাবেই বয়স ক্যালকুলেট করবার চেষ্টা করবেন না। বীজ যোগটা পড়লাম। এবার বীজ যোগ কালপুরুষের মধ্যে, কালপুরুষের বা জন্মকুণ্ডলীর অ্যাক্টিভিটিকে নষ্ট করিয়ে দেয়। কালপুরুষের আহ, আমাদের গ্রহগুলোর অ্যাক্টিভিটিকে নষ্ট করিয়ে দেয়, এবং বীজ যোগ হচ্ছে ভীষণ পাওয়ারফুল কম্বিনেশন, ভীষণ পাওয়ারফুল। এবং ওই যোগটা থাকলে পরে আপনাকে বুঝে নিতে হবে ওই যোগটা হচ্ছে ডমিনেটিং। জন্মকুণ্ডলিতে বীজ যোগ আছে, সে খোঁচাখুচি করবে, বাকিদের থেকে অ্যাক্টিভিটি বেশি। সবাই বলবে, আমিও বলবো, যে প্রত্যেকটা গ্রহ সমান ক্ষমতা সম্পন্ন, কিন্তু মাথায় রাখবেন এই ধরনের যোগগুলো বেশি এফেক্টিভ। এই যে এই কুণ্ডলীটাতে রাহু মঙ্গল যোগ, অঙ্গারক যোগ, অঙ্গার মানে হচ্ছে কয়লা,
অঙ্গারক যোগ, এটা হচ্ছে কি রাহু মঙ্গল, এটা এফেক্টিভ যোগ। এখান থেকে নেই, এখান থেকে মুক্তি নেই। এই যে বুধ কেতু যোগ, বুধ কেতু ত্রিকোণে আছে, যদি দৃষ্টি বৃষ্টি থাকে কেতুর, তাহলে বুধের ওপরে কেতুর দৃষ্টি। কেতু হচ্ছে গিয়ে মারাত্মক কুটিল করে তুলবে। কৃষ্ণ হচ্ছে গিয়ে মহাভারতের যুগের সবচেয়ে স্ট্রং ব্যক্তিত্ব। তাহলে সেই ব্যক্তিত্ব তৈরি করবার জন্য এই কেতু, নবমে কেতু আর বুধ, এটা কাজ করেছে। সে একদিকে রাজা, কারণ তার ভাদ্র মাসে জন্ম, তার হচ্ছে গিয়ে রবি সক্ষেত্রী, এবং সে হচ্ছে গিয়ে মহাপণ্ডিত, তার হচ্ছে গিয়ে রবি, তা তার সঙ্গে কানেক্টেড হয়েছে বৃহস্পতি, এবং এখানে হচ্ছে গিয়ে রয়েছে সপ্তমে শনি। বৃষ লগ্নের ক্ষেত্রে যোগকারক বলা যেতে পারে, রাজ্যকারক গ্রহ শনি, সে কিন্তু এখানে রয়েছে। কিন্তু এখানে পার্সিয়ালি বীজ যোগ রয়েছে, শনির দৃষ্টি রবির উপরে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বীজ যোগ। এই কুণ্ডলীটাকে ডমিনেট করতে চাইবে। পরিষ্কার? অবশ্যই পরিষ্কার। পরিষ্কার তো স্যার, আপনি তো সবই বলে দিলেন, আমাদের আর কি টাস্ক রইলো? এইগুলোই লিখবেন, আমাদের বইতে সব লেখা থাকে। যদি আপনি একটা বই কিনে পড়েন, বইতে সব লেখা আছে। তাও আপনি আমার সঙ্গে কথা বলছেন, তাও আমরা ক্লাস করছি, মাসে 1200 টাকা করে দিয়ে ক্লাস করছেন, একই জিনিস আমরা মন্থন করি, যা জানি সেটাই আবার পড়ি। যে প্রত্যেক দিন আমরা একই জিনিসকে বারবার দেখি, কিন্তু তার মধ্যে নতুন সত্তা আবিষ্কার করি। আমরা সবাই জানি ভালো থাকলে ভালো হব, তাও আমরা হচ্ছে গিয়ে ভালো থাকার চেষ্টা করি। হ্যাঁ, এই যে ব্যাপারটা, একই জিনিসের রোমন্থন আপনি আবার দেখবেন, তার মধ্যে প্রচুর জিনিস আছে যেটা আপনি খুঁজে বার করবেন। স্যার কৃষ্ণ তো তাহলে লবণ চাঁদা। অবশ্যই লবণ চাঁদা, এটা তো বলাই হয় লবণ চাঁদা। স্যার, হ্যাঁ, বলুন। কংস মামাকে আহ কৃষ্ণ মারার কম্বিনেশন পাচ্ছি না, একটু ধরিয়ে খুঁজুন, দিন। খুঁজুন না, আমি না হয় ধরিয়ে দেবো। আর একটা স্যার প্রশ্ন হচ্ছে, এই মানে কংস মামার যদি কন্যা লগ্ন ধরে চলি, তাহলে সেক্ষেত্রে মঙ্গল আর রাহু তো ওর একাদশে রয়েছে, তাহলে কেন তার কন্যা লগ্ন অ্যাসপেক্ট হবে কেন? কংসের ষষ্ঠ লগ্নই ধরেছি। কন্যা, ষষ্ঠ ধরলে তো ষষ্ঠ হবে না। ষষ্ঠ তো তুলাটা হবে। লগ্ন তো, বৃষ। ও হ্যাঁ, সরি 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 সরি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি মিস ধরেছিলাম না, ঠিক আছে। তাহলে এবার এখানে পেয়ে যাবেন এই হ্যাঁ, পেয়ে দুজনকে গেছি, ঠিক নিয়ে আছে ঠিক আছে ঠিক চোখে আছে ঠিক চোখে। আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আর একটু দেখতে যাবেন। ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে গিয়ে এটা, ষষ্ঠ হচ্ছে এই ঘরটা। হ্যাঁ, তার অষ্টম মানে দেব, সেইটা কোথায় রয়েছে? এর হাতে। এবং ওয়েপনটা হচ্ছে একটা মুভিং ওয়েপন লাইক চক্র। আর বোঝাতে হবে মোশন, মেশিন, চক্র। না না স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ধন্যবাদ ধন্যবাদ। সুন্দর করে লিখবেন। আচ্ছা, ভালো কথা। এবার আমাদের পড়তে হবে কেমদ্রুম যোগ, ভয়ঙ্কর যোগ। কেমদ্রুম যোগটা হচ্ছে গিয়ে চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই। এইটা ধরুন এখানে আমার লগ্নটা নেই, এখান থেকে আমি লগ্নটাকে সরিয়ে দিচ্ছি। এবার এটা ঠিকঠাক কেমদ্রুম যোগ, কিন্তু এখনকার দিনের জ্যোতিষরা করছেন কি, ধরুন এরকম এখানে মঙ্গল চন্দ্রের সঙ্গে শনি আছে, এখানে শনি আছে, তো এটা কেমদ্রুম যোগ। এটা কিন্তু কেমদ্রুম যোগ নয়, দুটো পাশ ফাঁকা, চন্দ্রও ফাঁকা, চন্দ্র একদম একক ইন্ডিভিজুয়াল রয়েছে, হলেই সেটা একমাত্র কেমদ্রুম যোগ হিসেবে ট্রিটেড হবে। মানে চন্দ্রের দুটো পাশ ফাঁকা, ওর মানে কি, লোকটার ইন্ডিভিজুয়াল থিঙ্কিং আছে, তাহলে এটাকে কেমদ্রুম যোগ বলবো কেন? লোকটার মধ্যে অধ্যত্ব বাড়ছে, লোকটার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, লোকটার মধ্যে ভয় নেই, লোকটা হচ্ছে গিয়ে একা ডিসিশন নিতে পারে। কেমদ্রুম যোগকে আমরা সবসময় যে খারাপ দোষ বলবো, কিন্তু নয়। কিন্তু এই ডিসিশন একা নিতে নিতে এই লোকটার মধ্যে সামাজিকতা বোধ কমতে থাকে, ইগো প্রবলেম বাড়তে থাকে, ইন্ডিভিজুয়ালিটি একাকিত্ব সেটা বাড়তে থাকে। ফলে ধীরে ধীরে এই মানুষটা সমাজ সোসাইটি থেকে ডিটাচড হতে শুরু করে। তাই জন্য কেমদ্রম যোগ একদিকে ভালো একদিকে খারাপ,
বেশিরভাগ মানুষ বলে কেমোদ্রুম যোগ আছে, তোমার কিছু হবে না। কিন্তু কেমোদ্রুম যোগ থাকা বেশিরভাগ মানুষ তারা ক্রিয়েটিভ হয়, তাদের আলাদা একটা সেন্স থাকে, এবং যে কোনো জিনিসকে ইন্ডিভিজুয়াল একক চিন্তায় রূপান্তরিত করার ক্ষমতা এই মানুষগুলোর মধ্যে থাকে। স্যার আমার বোঝা আছে গেল? স্যার। যার আছে সে সবাইকে ডেকে এক হাঁড়ি মিষ্টি খাবেন। তাহলে কেমদ্রুম যোগে খারাপ কি? কেমদ্রুম যোগে মানুষ হচ্ছে গিয়ে যেহেতু সমাজের থেকে একটু আলাদা, তার চিন্তা ভাবনা গুলো আলাদা হতে থাকে। আস্তে আস্তে মানুষের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, মানুষের মধ্যে যে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি, এগুলো কমতে থাকে। গ্রহণযোগ্যতা সেটাও কমতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো একটু আলাদা আলাদা, এরা একটু অন্যদের থেকে ডিফারেন্ট। এই চন্দ্র যদি অন্য কোনোভাবে নেগেটিভলি হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে। চাঁদের উপরে কার কার দৃষ্টি দেখুন। বুধের আমি দৃষ্টি হিসেবে দেখালাম, কিন্তু এটা কিন্তু হচ্ছে গিয়ে ত্রিকোণ সম্পর্ক, এটা দৃষ্টি নয়। তাহলে এই গ্রহগুলো, এদের প্রভাব এই চাঁদের উপরে, ফলে লোকটার কি লেভেলের মাথা হবে একবার ভেবে দেখুন। যাই হোক, সেটা আমাদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই, আমরা তো আর এসব পাবো না, উনি পেয়েছিলেন। তা তাহলে কৃষ্ণ কেমন? অনেকজনের কাছ থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি, কৃষ্ণ অনেকজনের কাছ থেকে অভিশাপ প্রাপ্ত করেছিলেন, তো এই অভিশাপটা অষ্টম থেকে ধরবো না নবম থেকে ধরবো? আর হচ্ছে অষ্টম থেকে। আচ্ছা। এটা হচ্ছে অষ্টম থেকে। পাস ঠিক বলিনি, মানে কৃষ্ণ নিজের জন্মতেই মানে অনেক কোনো থেকে অভিশাপ প্রাপ্ত করেছিল এবং মাথা পেতে নিয়েছিল ডব ডব করে, সেটাই বলছি আর কি। যেমন গান্ধারীর থেকে নিয়েছিল, এর থেকে নিয়েছিল, তার থেকে নিয়েছিল, তাই বলছি আর কি। তো ওই না, জীবদ্দশায় অভিশাপ নিয়েছিল না, সেটাই বলছি। ওটা হচ্ছে কি অষ্টম। অষ্টমী হবে, আচ্ছা। অভিশাপ সবসময় অষ্টম। অভিশাপ ওয়ান কাইন্ড অফ শাস্তি, পানিশমেন্ট, তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা, বিষয়টা এরম ভাবে ভাববো। হ্যাঁ, অভিশাপ তো আচ্ছা। শাস্তি, তোমার বংশ ধ্বংস হবে, শাস্তি। যদু হুম বংশ হুম ধ্বংস হবে, তোমাকে শাস্তি হুম, দিলাম, অভিশাপ দিলাম। ঠিক আছে স্যার। অনেক জিনিস, প্রচুর ঘটনা, কেন তার বংশ তার চোখের সামনে ধ্বংস হলো, উনি তো জীবদ্দশায় দেখেছেন ওনার সম্পূর্ণ বংশ ধ্বংস হতে। স্যার এই গ্রহগুলো ডিগ্রি পাওয়া যাবে না? না, ওসব কিছু পাওয়া যাবে না। কৃষ্ণের জন্ম নিয়ে যে শ্লোক, সেই শ্লোক ধরে এইটা বানানো হয়েছে। যদি আমি কোনোদিন পার করতে পারি, এই শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে গিয়ে কৃষ্ণের জন্মের যে গ্রহ অবস্থানগুলো, এগুলো শ্লোক থেকে পাওয়া গেছে, তেমনি ভাবে রামের সময় পাওয়া গিয়েছিল। আচ্ছা, আমাদের তো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এক সেকেন্ড। তো এটা হচ্ছে গিয়ে শ্রীমদ্ ভাগবত পুরাণের দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে পাওয়া যায়। এখানে যেগুলো লেখা রয়েছে, সেই শ্লোকগুলো আমি কপি করে আপনাদেরকে দিয়ে দেবো। নিশীথ এভেতি ভবন জনার্দন প্রাদুর্ভবত দেবকী নন্দন শুভা রোহিণ্যং জামিন্যং নক্ষত্রে প্রদীতে তদা নক্ষত্রাণং সন্তয় সমপদ্যন্ত লগ্নং চ সিংহে কুকুবে প্রজাপতে
सप्तर्षयो यत्रो परं प्रजापते ग्रहो नक्षत्राण्य वीर्वत्तर्थकं वेदंगमद्दं जज्जं विभुं तं नमामि। রাতের মধ্যভাগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় রাতের মধ্যভাগে। ওখানে লেখা রয়েছে, দেখুন, নিশীত এভতি। নিশীত মানে কি? মধ্যরাত্রি। মধ্যরাত্রে রবি কোথায় থাকে? চতুর্থে। সেইখানে রবিকে রাখা হয়েছে। আহ রোহিণ্যং জামিন্যং নক্ষত্রে প্রদীতে। তো এখান থেকে হচ্ছে গিয়ে চন্দ্রকে রোহিণী নক্ষত্রে ফেলা হয়েছে। তো এইখানে আরেকটা কনফিউশন রয়েছে। কেউ কেউ বলেন যে বৃহস্পতি তিনি হচ্ছে কর্কটে রয়েছে। তো এই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আহ এইটা আরেকটু ফাইনাল দেখে নিতে হবে। তো শ্রীকৃষ্ণের জন্ম, এই ব্যাপারটা, এটাকে আরেকটু হচ্ছে গিয়ে আহ আরেকটু আমাদের ইয়ে করতে হবে, আরেকটু আপনারা দেখে নেবেন যে এটাই পারফেক্ট জন্মকুণ্ডলী কিনা। কারণ এটাও আহ আমি শুনেছিলাম যে শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে গিয়ে তার বৃহস্পতি তুঙ্গ, এই ক্ষেত্রে কিন্তু গন্ডগোল রয়েছে। তো আমি হচ্ছে স্যার গিয়ে এই ভাবে সম্পর্কে, শিফট করতে পারে স্যার? হতে পারে, এগুলো তো সঠিক তথ্য পাওয়া যায় না। এই সম্পর্কে আরো কিছু তথ্য আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। আরো একটা শ্লোক আমি বার করলাম। নিশীথে তম অদ্ভুতম কৃষ্ণং জগদ্গুরুম রোহিণ্যং বৃষভে লগ্নে বাসুদেব গ্রহে স্থিতে। অর্থাৎ রাত্রির মধ্যভাগে রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে বৃষ লগ্নে বৃষভে লগ্নে জগৎগুরু শ্রীকৃষ্ণের জন্ম হয়। আচ্ছা, জগৎগুরু বলাই হয়েছে তাকে কারণ তার গুরু তুঙ্গ ক্ষেত্রে ছিল। ফলে এখানে কনফিউশন আছে। আমরা আরো চার্ট টার্ট দেখবো। এটা আলটিমেটলি সেই ইয়ে নয়, আমাদের আরো দেখতে হবে, দেখে আমরা ডিসাইড করতে পারবো। আহ আরো, এটা তো যেহেতু নেট থেকে নিয়েছি, আই থিঙ্ক প্রবলেম এখানে ছিল। স্যার আরেকটা জিনিস শুনেছিলাম যে শ্রীকৃষ্ণ নাকি আহ, রবির উম, জন্য রুবি এবং বুধের পান্না খুব পছন্দ করতেন, সেটাও কি পসিবল? হতেই পারে। এবং উনি যে ময়ূর পুচ্ছ ধারণ করতেন, ওটাও বুধের খুব ভালো রেমিডি। ঠিক স্যার। আচ্ছা, এখানে অঙ্গারক যোগ আমি বলেছি, রাহু মঙ্গল একত্রে, তার নাম হচ্ছে অঙ্গারক যোগ। বৃষ্টিতেও কিন্তু এই অঙ্গারক যোগ সৃষ্টি হতে পারে, কিন্তু ভীষণ এফেক্টিভ এই যোগ। উগ্রতা, মাথা গরম, রেগে যাওয়ার টেন্ডেন্সি, এগ্রেসিভ বিহেভিয়ার, এগুলো হচ্ছে গিয়ে সবই আমরা দেখতে পাবো। স্যার কেতু মঙ্গল থাকলে কি ইসে হবে, আঙ্গারক দোষ হবে? কেতু কেতু মঙ্গল মঙ্গল। থাকলে না, রাহুর সপ্তম দৃষ্টিতে আমার পার্সোনালি মনে হয় যে এটা ইনঅ্যাক্টিভ। কেতু মঙ্গল যোগ, ওটাকে আমরা আহ ইয়ে বলতে পারবো না, এটার কি একটা নাম আছে, আমি ভুলে গেছি। তো কেতু মঙ্গল যোগটাও খারাপ। নেগেটিভ নেগেটিভ ট্রিটমেন্ট, ভুল ডিসিশন, এই সমস্ত করায়। কিন্তু তাতেও অঙ্গারক যোগটা বেশি ক্ষতিকারক। এই যোগগুলোর প্রতিকার হিসেবে নবগ্রহ স্তোত্র, বৃহস্পতির প্রতিকার, এই সমস্ত করা যেতে পারে। আরেকটা যোগের কথা আমরা বললাম, এই যোগটাকে আপনাদের খুব ভালো করে স্টাডি করতে হবে। নাম হচ্ছে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ কুজা দোষ, কুজো দোষ। এইটা হচ্ছে গিয়ে উম মঙ্গল যদি হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকে, তাকে বলা হয় কুজো দোষ, মাঙ্গলিক দোষ। 1 4 7, 1 4 7, 1 4 7, 12তে যদি মঙ্গল থাকে, তাহলে তাকে বলা হচ্ছে কুজো দোষ। যদি স্যার নবাংশে থাকে, লগ্নে না থাকে, তাহলে সেটা কি মাঙ্গলিক হবে?
দেখুন, কে আমরা মাঙ্গলিক হিসেবে ট্রিট করতে পারবো। এবার কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক খুব এফেক্টিভ হয়, আর কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক এফেক্টিভ কম হয়। যেমন পরাশর বলে গেছেন, লগ্ন বা লগ্ন কুণ্ডলিতে কোনো গ্রহ দুর্বল হলে পরে ওই গ্রহটা যদি নবাংশে বলবান হয় তাকে বলবান হিসেবেই ট্রিট করতে হবে। তা- তো সুতরাং এই বিষয়গুলোকে আমাদের একটুখানি আইডেন্টিফাই করতে হবে যে এটা অঙ্গারক যোগ, এটা মাঙ্গলিক যোগ, দেখে যদি প্রয়োজন হয় সেটা বুঝে অবস্থা এবং পরিস্থিতি সাপেক্ষে রেমেডি দেওয়ার ব্যবস্থা করতে। এরকম নয় যে আমরা সবাইকে সবসময় রেমেডি দিয়ে দেবো, বা হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে নবাংশে থাকলে পরেই তাকে রেমেডি দিতে হবে। বেঙ্গলিকের কিছু কিছু এফেক্ট আমরা শরীরেও দেখতে পাই। কখনো দেখবেন কপালটা খুব উঁচু হয়ে রয়েছে, মাথার মধ্যে একটা বেশ দেখেই মনে হচ্ছে খুব উগ্র, মাথার পেছন দিকটা খুব সলিড হয়ে রয়েছে। এরকম টাইপের মানুষের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের এফেক্টটা ইজিলি বুঝতে পারা যায়। সেটা দেখে আপনারা রেমেডি করবেন, সেটা দেখে আপনারা প্রতিকার করবেন। তো যাই হোক, আজকে আমাদের মোটামুটি দোষ নিয়ে পড়াশোনা হলো। আপনারা একটু ভালো করে ভিডিও টিডিও দেখুন, দেখে তারপরে হচ্ছে গিয়ে আমরা পড়াশুনো করব, আরেকটু জানবো এই সম্পর্কে। যেমন স্বপ্নদীপ কয়েকটা প্রশ্ন করলো, ভালো প্রশ্ন। ঠিক তেমনি ভাবে আপনারা এটাও খুঁজবেন যে শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলীটা অরিজিনাল কোনটা রয়েছে, কিছু তো একটা হবে। তো আমি খুঁজে পেতে মোটামুটি একটা ঠিকঠাক খুঁজে বার করতে পারবো। তো আপনারাই খুঁজে বার করুন না, কারণ আমার পক্ষে বার করার থেকে আপনাদের পক্ষে সার্চ করাটা অনেক বেশি ইজি। তো সেটা আপনারা করুন। আর নেক্সট ক্লাসে তাহলে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা কি করব বেশ, ভাগ্য রেখাটা নিয়ে আমরা পড়ে নেবো, আমাদের হস্তরেখাটাও পড়তে হবে। আর স্যার মোটামুটি আমাদের ডিসেম্বরের শেষে একদিন বা জানুয়ারির শুরুতে একদিন পরীক্ষা হচ্ছে। কনফারেন্সটা মোটামুটি জানুয়ারিতে হবে, এটা আমরা ধরে রাখি। তিনমুখী রুদ্রাক্ষ কি মঙ্গলের জন্য তো? নীলমুখী রুদ্রাক্ষ হচ্ছে কি মঙ্গলের জন্য। এটাতে উদ্যম, নেগেটিভিটি ভীষণ বাড়ে। যাদের রাত্রিবেলা ভয় টয় পাওয়ার টেন্ডেন্সি আছে তাদেরকে আপনি তিনমুখী রুদ্রাক্ষ দিন, যথাযথ মন্ত্রে বিহিত করে বা প্রতিষ্ঠা করে বা অভিষেক করে দিন। তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে গিয়ে ভীষণ এফেক্টিভ রুদ্রাক্ষ গুলোর মধ্যে একটা, দ্রুত কাজ করে। স্যার, মাঙ্গলিক দোষের যদি আরো কিছু মেটেরিয়াল পাওয়া যায় বা আপনি যদি আরো একটু সময় বলেন। প্রচুর মেটেরিয়াল দিল, কিন্তু আচ্ছা, থ্যাংক আজকে তো আর হচ্ছে না। তাহলে কালকে একটা, পরের দিনটাতেও আমরা এই দোষগুলো নিয়েই ডিসকাস করি, আরেকটা দিন স্যার থাক এগুলো নিয়ে। গ্রহণ দোষ হলো না কিন্তু আজকে। হ্যাঁ, স্যার গ্রহণ বলছি দোষটা যে আমি পরের দিন বুঝিয়ে দেবো। স্যার ইউ। আচ্ছা বলছি যে ওই শুক্র শনি যদি থাকে একসাথে কি দোষ হবে? শুক্র শনিকে আমরা ঠিক এটাকে দোষ হিসেবে ট্রিট করতে পারি না। শুক্র শনি কম্বিনেশনটা বেসিক্যালি ভালো যোগ হিসেবে ট্রিটেড হয়, কিন্তু যখন আপনি বিলাসী জীবন যাপন করতে চাইবেন শুক্র শনি আপনাকে ভীষণভাবে টাইট করে দেবে, একটা স্ট্রিক্ট কন্ডিশনের মধ্যে নিয়ে আসবে। তাই সাধু সর্প যোগটা সাধু সর্প যোগ হচ্ছে শনি কেতু যোগ। স্যার গ্রহ বকরীদের ফলাফলগুলো একটু করিয়ে দেবেন সুযোগ করে পরে কখনো, এই পরীক্ষার আগে। ঠিক আছে, ধরিয়ে দেবো। তাহলে স্যার রাখি একটু এখন। কোশ্চেন নিয়ে ইন্টারপ্রেট করেছিলেন তো, জাস্ট ডিটেলসটা বুঝিয়ে দেবেন। একদম, আমাদের বকরি গ্রহ নিয়ে একটা ডিসকাশন আছে। আচ্ছা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করে দিবেন যে এই ধরনের কোশ্চেন একটু আসবে বা কিছু আমরা আলোচনা করবো। ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ গুড স্যার। নাইট, স্যার। গুড নাইট।